নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের 19শে মার্চ শেয়ার বাজারে 18ই মার্চের যে উত্থান ছিল তার সঙ্গে সামঞ্জস্য রেখে আজকেরও বিভিন্ন সেক্টরে আমরা উত্থান দেখেছি। নিফটি আজকের 22,900-র উপর ক্লোজিং দিয়েছে, অর্থাৎ আমরা যে 22,000-এর কাছাকাছি মার্কেটকে অর্থাৎ নিফটিকে নেমে যেতে দেখেছিলাম, সেখান থেকে অতি দ্রুত 900 পয়েন্টের ওপর রিকভার করেছে শেয়ার বাজার এবং 2025-এর যে পরিমাণ ক্ষতি হয়েছিল নিফটি এবং সেন্সেক্স, সেটা বেশ খানিকটা রিকভার করে ফেলেছে। তবে আমাদের যে সর্বকালীন উচ্চতা অর্থাৎ নিফটির সেই 25,200-র ওপর সেটার পৌঁছাতে এখনো বেশ সাবস্টান্সিয়াল একটা উত্থান লাগবে, এটা ডেফিনেটলি বলা যেতে পারে। তবে বাজারে যে ভীতি ছিল, যে আশঙ্কা ছিল বিভিন্ন কারণে, সেটা কি ডলারের উত্থান বলুন, ডলার ইন্ডেক্সের উত্থান বলুন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বলুন, ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির যে রেজাল্টস Q2 Q3 রেজাল্ট, যেগুলো মোটেই বিনিয়োগকারীদের মনের মতন ছিল না, ইনফ্লেশন, সমস্ত কিছু নিয়ে বিনিয়োগকারীরা অত্যন্ত আতঙ্কিত ছিলেন এবং বেশ কিছু মানুষ হয়তো হতে পারে যে এই সময় তারা শেয়ার বাজার ছেড়েও দিয়েছেন। এবার বেশ কিছু মানুষ তারা হয়তো একদম সর্বকালীন উচ্চতার কাছাকাছি, এরকম নয় যে সেপ্টেম্বর মাসে কোনো মানুষ বিনিয়োগ করেননি, নতুন বিনিয়োগকারী তারা যোগদান করেননি বাজারে। দুর্ভাগ্যবশত সেই সময়কালে যারা বিনিয়োগ করেছেন খুব স্বাভাবিকভাবেই তাদের পোর্টফোলিওতে 20-30% কারেকশন এসেছে এবং বিশেষত যারা স্মল ক্যাপ এবং মিড ক্যাপের প্রতি বেশি আকর্ষিত ছিলেন, কারণ সেইগুলোতে যেহেতু সবচেয়ে বেশি উত্থান এসেছিল, ভুগেছেন তারাই সবচেয়ে বেশি। এটা যে নতুন বিনিয়োগকারীদের দোষ তা কোনোভাবেই বলা যায় না, কারণ তারা নতুন, অনভিজ্ঞ। তার ফলে তারা লার্জ ক্যাপ, যেখানে মারাত্মক খুব বেশি মুভমেন্ট হয় না, সেই ধরনের স্টকের প্রতি উৎসাহিত না হয়ে মিড ক্যাপ স্মল ক্যাপের প্রতি ধাবিত হয়েছে। সেটা তাদের দোষ নয়। সিজনড ইনভেস্টার্স যারা, তারাও যে এই দোষে মানে তারা দুষ্ট নন, এ কথাটা অবশ্যই হলফ করে বলা যায় না। সবাই কোথাও না কোথাও সারা জীবন ভুল করেই থাকেন, সেটাই স্বাভাবিক, শেয়ার বাজারের এটাই নিয়ম। সবাই সমস্ত স্টক নির্ভুলভাবে নির্বাচন করবেন এবং সেই স্টকগুলোতে ক্রমাগত উত্থান হতে থাকবে, এমনটি কখনো হয়নি, কখনো হয়তো বা হবেও না। কিন্তু আপাতত মার্কেটের যা অবস্থা, যে বিনিয়োগকারীদের বিপুল অর্থ কমে গিয়েছিল, লস হয়েছিল ঠিক শব্দটা বলা উচিত হবে না, যারা বিক্রি করেননি, সেটা ধীরে 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 আবার তাদের পুরনো অবস্থায় ফিরে না গেলে বেশ খানিকটা রিকভার করে ফেলার মতন পজিশনে চলে আসছে, যেটা ভালো। তার মানে কি লার্জ ক্যাপ স্টকসগুলোতে কোনো পতন আসেনি? অবশ্যই পতন এসেছে। নামি দামি এরকম বহু লার্জ ক্যাপ স্টকস রয়েছে যেগুলো গত কয়েক মাসে সিগনিফিকেন্ট পতন দেখেছে। যারা টাটা গ্রুপ সম্বন্ধে আশ্বস্ত ছিলেন, যারা টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানিগুলোতে দারুণ উত্থান দেখেছিলেন গত কয়েক বছর ধরে, বিশেষত কোভিড পরবর্তী সময়, তারাও নিঃসন্দেহে হঠাৎ করে একটু অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন, হতাশও বা হয়েছেন, এটা বলা যেতে পারে। কারণ টাটা গ্রুপের সমস্ত স্টকগুলোতে নিরন্তর পতন চলছিল, হয়তোবা এখনো কয়েকটা স্টকে পতন চলছে। সেটা টাটা কেমিক্যালস বলুন, টাটা মোটরস তো তার 52 উইক হাই থেকে প্রায় 40%-এর উপর পতন অলরেডি হয়ে গিয়েছে। এটা একটা সাইক্লিক্যাল স্টক। টাটা কেমিক্যালসের ক্ষেত্রে দেখুন, টাটা টেকনোলজিস তার আইপিও আসার পর থেকেই প্রথম দিকে ভালো উত্থান দেখেছিল, তারপর থেকে নিরন্তর পতন দেখে চলেছে। টাটা এলএক্সআই, সেটা অন্যতম কোয়ালিটি স্টক হিসেবে ধরা হয়, সেখানে পতন এসেছে। টাটা পাওয়ার, রিনিউয়েবল এনার্জির অন্যতম যেটাকে মুখ হিসাবে ধরা হয় অন্যান্য রিনিউয়েবল বড় বড় কোম্পানিগুলোর সঙ্গে, সেই স্টকটাতে পতন এসেছে। অর্থাৎ টাটা স্টিলে কিছুটা পতন এসেছে। মানে টাটা গ্রুপের নামি দামি সমস্ত স্টকে পতন এসেছে এবং এটাই স্বাভাবিক। বেশি ধাক্কা অবশ্যই সমস্ত সাইক্লিক্যাল স্টকসগুলো খেয়েছে, এই ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। শুধু টাটা গ্রুপ কেন, সমস্ত পিএসইউ স্টকসগুলো তারা নিরন্তর পতন দেখেছে। এমন একটা ভ্যালুয়েশনে এসে দাঁড়িয়েছে যেখানে বিশেষজ্ঞরা বলতে বাধ্য হচ্ছেন যে
সমস্ত পিএসইউ স্টকসগুলো তাদের প্রকৃত মূল্যর তুলনায় তারা কমে গিয়েছে এমন একটা অবস্থা। পিএসইউ স্টকসগুলোতে 50-60% বেশ কিছু কোম্পানিজ রয়েছে যেখানে কারেকশন এসেছে। কিন্তু আজকে আমাদের পতন নিয়ে আমরা যতটা আলোচনা করতে আগ্রহী থাকবো বা শুনতে, তার থেকে অনেক বেশি আগ্রহ ডেফিনেটলি আমাদের থাকবে যে কোন কোন সেক্টরে বিস্ময়কর উত্থান শুরু হয়েছে। কারণ যে সেক্টরগুলো মাত্র কয়েক মাস আগে বিনিয়োগকারীদের চোখের মনে ছিল, সেপ্টেম্বর মাস থেকে বিনিয়োগকারীরা সেই সেক্টরগুলো সম্বন্ধে সম্পূর্ণভাবে হয়তো বা হাল ছেড়ে দিয়েছিলেন, সেই স্টকগুলো, সেই সেক্টরগুলোর অন্তর্গত বিভিন্ন কোম্পানিগুলো মারাত্মকভাবে কামব্যাক করছে। অন্তত আজকের দিনে ডেফিনেটলি যে স্টকসগুলো বা যে সেক্টরসগুলোতে র্যালি আমরা দেখেছি সেটার একটা প্রমাণ হিসাবে ধরা যেতে পারে। পিএসইউ স্টকসগুলোতে র্যালি হচ্ছে। এছাড়া আজকে যে মূলত যে সেক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাইছি সেটা অবশ্যই একটি হলো ডিফেন্স, একটি শিপ বিল্ডিং এবং আরেকটি হচ্ছে মেটাল সেক্টর। তিনটেতেই আপনারা দেখেছেন ডেফিনেটলি বড় র্যালি আজকের এসেছে। তবে তার আগে বলে দিই যে লার্জ ক্যাপ স্টকসগুলোতে সিগনিফিকেন্ট কারেকশন এসেছে গত কয়েক মাসে। তার মধ্যে টাটা মোটরসের নাম অলরেডি করেছি, এছাড়া এশিয়ান পেন্টস রয়েছে, আদানি টোটাল গ্যাস, আদানি গ্রিন এনার্জি, এলআইসি, ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে তো প্রভূত আলোচনা হয়েছেই, নতুন করে করছি না, জিও ফিনান্সিয়াল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এই ধরনের কোম্পানিগুলোতে বড় পতন এসেছে। এছাড়া মিড ক্যাপ এমন স্টক কি রয়েছে যেখানে পতন এসেছে সুজলন এনার্জি, ব্যাংক অফ ইন্ডিয়া, এমআরপিএল। এছাড়া স্মল ক্যাপ স্টকসগুলোর মধ্যে টাটা কেমিক্যালস পতন দেখেছে, 361 ওয়াম পতন দেখেছে, বেদান্ত ফ্যাশনস সেটা পতন দেখেছে। এছাড়া দেখিনি আজকের যে কোন সেক্টরগুলোতে বিশেষ করে বা কোন ইন্ডাইসেসগুলোতে আজকের আমরা খুব ভালো উত্থান দেখেছি, সেটা নিয়ে মনে হয় আমার আলোচনা করার একটা প্রয়োজন রয়েছে। নিফটি তো আজকে ডেফিনেটলি 73 পয়েন্ট পজিটিভেই বন্ধ হয়েছে, সেন্সেক্স 147 পয়েন্ট উত্থান। নিফটি ব্যাংক গতকালের যে র্যালি শুরু হয়েছিল আজকেরও সেই র্যালি কন্টিনিউ করেছে, 0.79% উত্থান। নিফটি আইটি আজকের হতাশ করেছে 1% উপর পতন। কিন্তু বিএসসি স্মল ক্যাপ দেখুন, বিএসসি মিড ক্যাপ দেখুন, যারা গত কয়েক মাসে নিরন্তর পতন দেখেছিলেন স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, গত কয়েকদিন ধরে এই স্মল ক্যাপ এবং মিড ক্যাপেই সবচেয়ে বেশি উত্থান চলছে বলা যেতে পারে। আজকের স্মল ক্যাপে 2.17% উত্থান, বিএসসি মিড ক্যাপে 2.28% উত্থান এসছে। বিএসসি ক্যাপিটাল গুডসে মাত্র এক মাসে দুর্দান্ত পতন হয়েছিল, সেটাও আজকে 2.24% র্যালি করেছে। বিএসসি কনজিউমার ডিউরেবলস সেটাতেও দারুণ পতন চলছিল, সেটাও র্যালি করেছে 1.39%। ফাস্ট মুভিং কনজিউমার গুডস আজকের যেটাকে বলে সাবডিউড ছিল, আজকের হালকা পতন 0.43%। এর মধ্যে আইটিসি প্রায় 1.5%-এর কাছাকাছি পতন। এছাড়া ভালো র্যালি করেছে বিএসসি হেলথ কেয়ার 1.26% উত্থান, বিএসসি মেটালস 1.4% উত্থান। এইবার আমাদের যে দুটো সেক্টর সর্বাধিক আজকের উত্থান, যে তিনটে সেক্টর বলবো, যে দেখুন ডিফেন্সকে সেক্টর হিসাবে ধরাটা একটু ডিফিকাল্ট, কারণ ডিফেন্সের মধ্যে ইনফরমেশন টেকনোলজি রয়েছে, টেলিকমিউনিকেশনস রয়েছে, শিপ বিল্ডিং রয়েছে। সুতরাং তাকে এই সমস্ত যে সেক্টরসগুলো রয়েছে তার একটা বলা যেতে পারে সমস্ত সেক্টর মিলিয়ে কন্ট্রিবিউট করছে ডিফেন্স সেক্টরে। ডিফেন্স সেক্টরে আজকের বিভিন্ন স্টকসগুলোকে দেখলে কিন্তু তার উত্থান দেখলে অবাক হতে হবে, পার্টিকুলারলি ডিফেন্স এবং বিশেষ করে শিপ বিল্ডিংয়ে আজকে কিন্তু দারুণ উত্থান এসেছে বলা যেতে পারে। এবার ডিফেন্স দিয়ে শুরু করা যাক, তারপর আমরা ডেফিনেটলি মেটালস এবং শিপ বিল্ডিংয়ে চলে যাব। ডিফেন্সের আজকের অ্যাস্ট্রা, মাইক্রো, এগুলো সমস্ত মাইক্রো এবং স্মল ক্যাপের অংশ, আজকের 4.7% র্যালি। আভান্তেল 2.91% র্যালি। ভারত ডায়নামিক্স 6.43% র্যালি। ভারত ইলেকট্রনিক্স 1.53% র্যালি। ভারত ফর্জ সেটা 3%-এর উপর। কোচিন শিপইয়ার্ড, এটা যদিও আবার বললাম যে শিপ বিল্ডিং এর মধ্যে পড়ে যাচ্ছে, তাও রিটারেট করবো 8.92%। ডেটা প্যাটার্নস 3.46%। ডিসিএস সিস্টেমস 4.73%। হিন্দুস্তান এরোনটিক্স 4.5%। আইডিয়া ফর্জ টেকনোলজিস 12.84% উত্থান।
এছাড়া এমটিএআর টেকনোলজিস 3.48% উত্থান, পরস ডিফেন্স 6.3% উত্থান, প্রিমিয়ার এক্সপ্লোসিভস 14.47% উত্থান দেখেছে। এছাড়া শিপ বিল্ডিং এর ক্ষেত্রে কোচিন শিপইয়ার্ড 8.92% উত্থান, গার্ডেন রিচ শিপইয়ার্ড আজকে 20% উত্থান এসেছে। এবং ডিফেন্স এবং শিপ বিল্ডিং কেন এত উত্থান হলো সেটা নিয়ে ডেফিনেটলি মনে হয় আজকে আলোচনা করার অত্যন্ত প্রয়োজন রয়েছে। নলেজ মেরিন 1.95% উত্থান, ম্যাসগাঁও 10.49% উত্থান আজকে দেখেছে। এবার এটা মানি কন্ট্রোল থেকে এই খবরটা পেয়েছি এবং অন্যান্য নিউজ মিডিয়া বা নিউজ প্রিন্টেও কিন্তু এই খবরটা আসবে বা এসেছে। ইউরোপে আপনারা ডেফিনেটলি জানেন, এর আগে একটি এপিসোডে আমি আলোচনা করেছিলাম যে আমেরিকা ইউরোপের যে নেটোর অন্তর্গত যে দেশগুলো রয়েছে, প্রায় 28টা দেশের কাছাকাছি দেশ রয়েছে, তার মধ্যে বড় বড় ইউরোপের বড় বড় অর্থনীতিগুলো রয়েছে, ফ্রান্স রয়েছে, ইংল্যান্ড রয়েছে, জার্মানি রয়েছে, এরা সবাই রয়েছে। এবং জার্মানি সিদ্ধান্ত নিয়েছিল যে অনেক হয়েছে আমেরিকার উপর ডিপেন্ড করা আমাদের সুরক্ষার জন্যে, কারণ আমেরিকা নেটো থেকে বেরিয়ে আসার বারবার হুমকি দিচ্ছে, নিজের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে তাদের অপমানজনক মন্তব্য করছে, তাদের উপর রিটালিটারি ট্যারিফ বসাবার চেষ্টা করছে, রাশিয়ার বিরুদ্ধে কোনো কথা বলছে না, রাশিয়া ক্রমশ আগ্রাসন দেখাচ্ছে, ইউক্রেনের 20% দখল করে নিয়েছে। সুতরাং রাশিয়া যদি কোনোদিন সিদ্ধান্ত নেয় যে এই সমস্ত দেশগুলোর বিরুদ্ধে সে লড়াই করবে, তাদের জমি ছিনিয়ে নেবে, সেক্ষেত্রে এই সমস্ত দেশগুলো বিপদে পড়তে পারে। এমন একটি আশঙ্কা থেকে জার্মানি তাদের বাজেটে তারা ডিফেন্স এবং ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে খরচ সেটা বিপুল হারে বৃদ্ধি করতে চলেছে। শুধু তাই না, সমস্ত নেটো যে দেশগুলো তারা একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করছে যে ডিফেন্স এতদিন যেটা তারা ইগনোর করেছিল, খুব বেশি খরচাপাতি করছিল না, বরং সোশ্যাল ওয়েলফেয়ারের জন্যই তারা অত্যাধিক টাকা খরচ করছিল, এখন তারা মনে হয়েছে যে তারা নিজেদের অসুরক্ষিত মনে করছে এবং তার ফলে তারা যেটা করতে চাইছে যে তারা তাদের ডিফেন্স স্পেন্ডিং বাড়াবে। এবং তারা তার সঙ্গে এটাও বুঝতে পেরেছে যে ইউরোপের লেবার চিপ নয়, সস্তা নয়, যেটা এশিয়ার বিভিন্ন বাজারে সম্ভব, অর্থাৎ কম খরচে লেবার পাওয়া, সেটা ইউরোপে সম্ভব নয়। এবং তাদের ডিফেন্স যদি এরিয়াতে তাদের খরচ করতে হয়, তাদের সব এমন কিছু করতে হবে যার ফলে খরচ কিছুটা কম হয়, অথচ তাদের কাছে কোয়ালিটি ইকুইপমেন্টস আসে, ডিফেন্স ইকুইপমেন্টস আসে। সেক্ষেত্রে তারা কাদের দিকে তাকাবে? চায়নার সঙ্গে, চায়না খুব আগ্রহী ইউরোপের সঙ্গে ব্যবসা করতে, ইউরোপের সঙ্গে হাত মেলাতে। ইউরোপের নিজেদের টেকনোলজিক্যাল নো হাউ এবং তাদের যে ওয়েপনারি সেটা তারা নিঃসন্দেহে জানে সেটা অত্যন্ত কোয়ালিটি। তারা খুব সুন্দর এবং খুব উন্নত মানের তারা ডিফেন্স ইকুইপমেন্টস তৈরি করে। তার মধ্যে সুইডেন রয়েছে, তার মধ্যে হল্যান্ড রয়েছে বা নেদারল্যান্ডস রয়েছে, জার্মানি রয়েছে, ফ্রান্স রয়েছে। আপনারা ডেফিনেটলি জানেন যে ফ্রান্স থেকে আমরা যুদ্ধ বিমান কিনেছি খুব সাম্প্রতিক সময়, কারণ ফ্রান্সের এদের ওয়েপন কোয়ালিটি, এদের যুদ্ধ বিমানের কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের। চায়না তারা ইউরোপের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে এবং ইউরোপ চায়নার সঙ্গে হাত মেলাতে আগ্রহী, কিন্তু তাদের বিশ্বাস করতে আগ্রহী নয়। আবার রিটারেট করব একই কথা, তারা যে আমেরিকাকে বিশ্বাস করে তারা যে ঠকেছে সেটা তারা এখন বিলক্ষণ বুঝেছে। সুতরাং চায়নার মতন দেশ যাদের মধ্যেও এই আগ্রাসী মনোভাব রয়েছে এবং বিভিন্ন দেশকে ঋণগ্রস্ত করে তাদের অ্যাসেট দখল করে নেওয়ার পরিকল্পনা রয়েছে, ইউরোপীয় দেশগুলো জানে ইউরোপীয় দেশগুলোর অবস্থা ভালো নয়, অর্থনীতির অবস্থা ভালো নয়। সেই সুযোগটা চায়না খুঁজছে এবং তারা চায়নার অল্টারনেটিভ খুঁজছে, তারা আমেরিকার অল্টারনেটিভ খুঁজছে এবং এমন একটা দেশ খুঁজছে যে দেশটি হঠাৎ করে নিজে নিজে অন্য দেশের তাদের যে ঝগড়া বা বিবাদ তার মধ্যে তারা নাক গলায় না। এর মধ্যে একটি নামই রয়েছে, সেটা ভারতবর্ষ। সুতরাং ভারতবর্ষতে যেটা তারা পেতে পারে, তারা এখন কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য রাখছে। এক নম্বর, যে মেটেরিয়াল তারা ইউজ করবে
সে মেটেরিয়াল সুলভ কিনা, সেখানে লেবার চিপ কিনা, এবং তারা যে ইকুইপমেন্টসগুলো তৈরি করবে অর্ডার যদি তারা দেয় সেটা কম সময় তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব কিনা, এবং আমেরিকা বা চায়নার তুলনায় সেটা কমে তৈরি করা সম্ভব কিনা। চায়নাতে হয়তো এর থেকেও কমে তৈরি করা সম্ভব, কিন্তু তারা চায়নাকে যে অত্যাধিক বিশ্বাস করবে এমনটি নয়। সুতরাং তারা ভারতবর্ষমুখী হয়ে পড়েছে, যেটা প্রমাণ হচ্ছে যে গত বছর থেকে যে ডিফেন্স রিলেটেড যে এক্সপোর্টসগুলো সেটা ইউরোপে বহু অংশে বেড়েছে, হয়তো কয়েক বছর পর থেকে কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। এবং ঠিক এই কারণেই যে ভারতবর্ষের যে ডিফেন্স যে সেক্টর রয়েছে তার অন্তর্গত বিভিন্ন যে কোম্পানিজগুলো রয়েছে তারা উৎসাহিত হয়ে পড়েছে। ভারতবর্ষ যে এই প্রথমবার ইউরোপে তারা জাহাজ সরবরাহ করবে এমনটি নয়, ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এর আগেও ভারত নিজেদের দেশে জাহাজ তৈরি করে তারা সরবরাহ করেছে। এইবার হয়তো অর্ডার বুক বৃদ্ধি পেতে পারে এমনটি আশা করছেন ভারতবর্ষের বিভিন্ন বিশেষজ্ঞ। ঠিক যদি তারা তাদের অর্ডারগুলো আমেরিকা বলুন বা চায়নার পরিবর্তে ভারতবর্ষে আসে, সেক্ষেত্রে আমাদের অবাক হওয়ার মতন খুব কিছু হবে না, এটুকুনি বলা যেতে পারে। এইবার চলে আসি আমাদের এফআইআই ডেটাতে। এফআইআইসরা বিগত এক মাসের মধ্যে এই প্রথমবার অর্থাৎ 18ই মার্চ বিগতকাল তারা নেট পারচেজার ছিল, অর্থাৎ তারা 1462.96 কোটি টাকার তারা শেয়ার কিনেছে। 19 মার্চের ডেটা যেহেতু এখনো পাইনি, সুতরাং তারা আজকেরও নেট পারচেজার হবে কিনা সেটা বলা ডিফিকাল্ট। অন্যদিকে মানে এই গোটা মার্চ মাসের মধ্যে এফআইআইসরা মোট সেল করেছে 24,256.74 কোটি টাকা। সেটা গত কয়েক মাসের তুলনায় নিঃসন্দেহে বেশ খানিকটা কম, ধীরে ধীরে কমে আসছে, আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। অন্যদিকে ডিআইআই তারা যে নেট পারচেস সেটা বাড়ছে, তারা মোট পারচেস করেছেন 34,479.11 কোটি টাকা। এই ডেটাটা আমি নিচ্ছি মানি কন্ট্রোল থেকে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষ আশঙ্কার যে ছায়াটা ছিল ধীরে ধীরে সরে যাচ্ছে। আজকের রাতে নাকি পুতিন এবং ট্রাম্পের মধ্যে একটা টেলিফোনিক কনভারসেশন হতে পারে, বিভিন্ন মিডিয়াতে এটা দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি ইউক্রেনের সঙ্গে একটি যুদ্ধবিরতি হয়, সেক্ষেত্রে বা যুদ্ধ যদি থেমে যাওয়ার একটা এত সহজে এগুলো বন্ধ হয় না নিঃসন্দেহে, যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয় যে পুতিন এবং ট্রাম্প দুজনে এগ্রি করলেন একটা টেলিফোনিক কনভারসেশনে এত কিছু হয়ে যাবে এমনটিও আশা করাটা উচিত না, সেটা বড্ড বেশি বাড়াবাড়ি হবে। কারণ পুতিনও খুব সহজে রাজি হয়ে যাওয়া মানে যে যেন তিনি অপেক্ষাই করছিলেন এরকম ধরনের ট্রুসের, সেটা তিনি ডেফিনেটলি করবেন না। তিনিও তার মতন সময় নিয়ে ধীরে সুস্থে এই ধরনের পিস এগ্রিমেন্ট বা যুদ্ধবিরতির কথা তিনি টেনে নিয়ে যাবেন, যাতে বিশ্ব মনে করে যে পুতিন আগ্রহী কিন্তু তিনি সময় নিচ্ছেন, অতি আগ্রহী নন। দেখা যাক যদি কিছু একটা ব্রেক থ্রু হয়, সেটাও গোটা বিশ্বের অর্থনীতির জন্য ভালো। তবে আরেকটা জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে, সেটা খুব স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে যুদ্ধবিরতি ভেঙে গেছে ইসরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে। ইসরায়েল তারা হামলা চালিয়েছে, বিমান হামলা চালিয়েছে, কয়েকশো মানুষ শিশু বৃদ্ধ মারা গিয়েছেন। সুতরাং সেই জায়গাটা আরেকটা নতুন করে অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে। এটার আন্তর্জাতিক বাজারে তেলের দামের উপর কোনো এফেক্ট ফেলতে পারে কিনা সেটা আমরা কেউ জানি না, কিন্তু এই ধরনের নতুন করে অশান্তি শুরু হওয়া মানেই আন্তর্জাতিক বাজারে নতুন করে তেলের দামের উপর চাপ পড়া। স্বাভাবিকভাবে ভারতবর্ষের ওপরও সেটার একটা নেগেটিভ এফেক্ট পড়ে, সেটা বলাই বাহুল্য। মার্চ মাস ধীরে ধীরে শেষ হয়ে যাবে, এপ্রিল মাসে রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির মিটিংয়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে যেটা ঘটনা যে সেক্টরগুলো ভবিষ্যতের সেক্টর হিসাবে ধরা হচ্ছিল, সেই সেক্টরগুলোতে গত কয়েক মাসে বেশ খানিকটা কানেকশন চলে আসার ফলে যেটা দাঁড়িয়েছে যে মানুষজন একটু হতবম্ব হয়ে গেছে, হতবাক হয়ে গেছে।
কোনোদিন হয়তো যখন সুযোগ পাবো, বিভিন্ন মানুষ তার সাবস্ক্রাইবাররা তার অনুরোধ করছেন যাতে ভবিষ্যতের সেক্টরগুলো নিয়ে আরেকটা এপিসোড করা সম্ভব হয়। তাদের কথা আমার মনে আছে, হয়তো আমি খুব দ্রুতই ভবিষ্যতের সেক্টরগুলো নিয়ে আরেকটা এপিসোড করার চেষ্টা করব এবং সেখানে বোঝার চেষ্টা করবো যে ভারতবর্ষের স্কোপটা কি রয়েছে, ভবিষ্যতে তাদের ব্যবসার সম্ভাবনা কি রয়েছে, সেক্ষেত্রে কিভাবে বেনিফিটেড হতে পারে বিভিন্ন সেক্টরের কোম্পানি, বিদেশ থেকে তারা কোনো বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এই সমস্ত কিছু পরবর্তী একটা কোনো এপিসোডে আমরা অবশ্যই আলোচনা করব। মেটাল সেক্টরে চলে আসি। মেটাল সেক্টরেও আজকে আপনারা ডেফিনেটলি দেখেছেন যে একটা বড় উত্থান এসেছে। এর মধ্যে মোটামুটি এপিএল অ্যাপোলো টিউবস 3.5%, হিন্দুস্তান জিঙ্ক 3.93% উত্থান, ময়েল 3.75% উত্থান, এনএমডিসি 3.22% উত্থান, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া 3.66% উত্থান। এই সমস্ত যে মেটাল সেক্টরে যে বিভিন্ন স্টকসগুলোতে উত্থান এসেছে তার কারণ যে আমাদের ডিরেক্টর জেনারেল অফ ট্রেড রেমেডিজ বলা হয় তাদের, সেই ডিজিটিআর তারা বলছেন যে তারা 4% না, তারা 12%, সরি মাফ করবেন, 12% অবধি তারা একটা মধ্যবর্তী একটা সেফগার্ড ডিউটি বা একটা শুল্ক বসাতে পারেন যে স্টিল প্রোডাক্টসগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়। এবার বিদেশ থেকে কোন বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়? মূলত চায়না থেকে। এবার চায়না থেকে যখনই স্টিল ইম্পোর্ট করা হয় ভারতবর্ষে, তখন আমাদের ডোমেস্টিক যে কোম্পানিসগুলো রয়েছে, সেটা কি জেএসডব্লিউ স্টিল বলুন, কি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বলুন, কি টাটা স্টিল বলুন, তাদের উপর মারাত্মক প্রেশার পড়তে থাকে। এবং আমাদের যিনি আমাদের যে সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ট্রেড রেমেডিস, তারা লক্ষ্য করছেন যে বিগত কয়েক মাস ধরে হঠাৎ করে এই স্টিল ইম্পোর্ট মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছিল। সেটাকে কাট করার জন্যে তারা এই 12% তারা এই শুল্ক বসাতে চলেছে। তার ফলে ডেফিনেটলি আমাদের সমস্ত স্টিল কোম্পানিজগুলো রিলিফ পাবে, বেনিফিটেড হবে। অলরেডি আমেরিকাতে যদি স্টিলের ওপর ট্যারিফ বসে, অন্যদিকে চিপ চাইনিজ ইম্পোর্টসগুলো যদি কন্টিনিউ করতে থাকে, খুব স্বাভাবিকভাবে আমাদের ডোমেস্টিক কোম্পানিজগুলোর উপর মারাত্মক প্রেশার পড়বে। সেটাই বলা বাহুল্য। যদিও টাটা স্টিল একটি ডোমেস্টিক কোম্পানি না, সেটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, কিন্তু তার যে ডোমেস্টিক সেগমেন্ট রয়েছে সেটার উপর অবশ্যই প্রেশার পড়তে পারে। আপাতত এত পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে যে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে সেই কোম্পানিজগুলোর মধ্যে কয়েকটিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকতে পারে। ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিক্রি করি, তাহলে কিন্তু আগাম বিজ্ঞপ্তিতে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার। দেখুন, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না। আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ার আপনারা বাই সেল ডিসিশন নেন, সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি পড়তে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার অথবা পরামর্শ নেবেন, অথবা নিজের ডিউ ডিলিজেন্স করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। এটা যে নামগুলো নিলাম কেবলমাত্র অ্যাজ এক্সাম্পলস ফর বা ইলাস্ট্রেশন হিসাবে। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের কাজে লাগবে, কারণ এই এপিসোডসগুলো কিন্তু তাদের এডুকেশনাল পারপাসের জন্য করা, প্লিজ নিজে গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।